ময়নাগড় রাজবাড়ির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বতে আপনারা যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এইটা অন্তিম পর্ব। আমরা যতই ইতিহাস ঘাঁটি না কেন বা কোনো পুস্তক পড়ি না কেন, রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস কোথাও যেন আমাদের মনে হয় জানা হয়নি। আমার মনে হয় যে কোনো রাজবাড়ির সদস্যের মুখ থেকে যদি সেই রাজবাড়ির ইতিহাস আমরা জানতে পারি, তাহলে পুস্তকের থেকেও হয়তো আমরা বেশি জানতে পারবো। ময়নাগড় রাজবাড়ির তৃতীয় পর্বে থাকছে ওই রাজবাড়ির একজন বংশধর মাননীয় কৌশিক বাহুবলীন্দ্র মহাশয়ের মুখে রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস। তো চলুন সেই ভিডিওটা দেখা যাক, সেই পর্বে আবার প্রবেশ করা যাক। আমরা এখন ময়নাগড় যে বাহুবলেন্দ্র রাজবাড়ি তার অন্দরমহলে এখন আমরা বসে রয়েছি। এবং এই যে বাড়িটা দেখছেন এটা 200 বছরের কাছাকাছি বয়স। এবং রাজা রাধাশ্যামানন্দ বাহুবলেন্দ্র 840 সালে এই বাড়িটি নির্মাণ করেন। ওনার আগে কিন্তু এক পুরুষের বংশ ছিল, অর্থাৎ পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর রাজা রানী আলাদা হয়ে থাকতেন। এই যে এক সন্তানের যে ট্র্যাডিশন, পুত্র সন্তানের যে, তার কারণ হচ্ছে যাতে ভাইদের মধ্যে পরবর্তীকালে সম্পত্তি নিয়ে বিবাদ না হয়। এই জন্য এক পুত্র সন্তানের ট্র্যাডিশন ছিল। কিন্তু এই রাজা রাধাশ্যামানন্দ বাহুবলেন্দ্র তিনি কিন্তু এই ট্র্যাডিশনটা ভেঙেছিলেন। তার কারণ তার তার নিজের জীবনে এমন কিছু সংকট উপস্থিত হয়েছিল যে কারণে তিনি আর ঝুঁকি নিতে চাননি, যে কারণে তার 4 পুত্র এবং একটি কন্যা সন্তান হয়। তাদের মধ্যে যিনি দ্বিতীয় যাদবানন্দ, তার যে পত্নী স্ত্রী উমা সুন্দরী, তার রুম ছিল এইটি, এই যে পর্দা দেওয়া যে ঘর, ঘরটি দেখছেন এইটি, ওইখানে উনি থাকতেন। ওনার যেটা কাহিনী, যে ওনার স্বামী খুব কম বয়সে নিখোঁজ হয়ে যান, কিন্তু ফলে আর তার কোনো হদিস পাওয়া যায়নি। ফলে উমা সুন্দরীকে বিধবা হিসেবে ধরা হয়েছিল এবং তখন তার জন্য কিন্তু আলাদা রান্নাঘর তৈরি করে দেওয়া হয়, হেঁসেল যাকে বলে। এবং রাজার যিনি রানী ছিলেন অপূর্ব, মানে তমলুকের রাজবাড়ির যিনি মেয়ে, তিনি খুব কড়া টাইপের ছিলেন, মহিলা ছিলেন। তিনি দেখলেন যে এত কম বয়স উমা সুন্দরী, রাজবাড়ির একটা পরিবেশ, মানে যাতে তার উপর কারো নজর না পড়ে বা তার নজর কারোর উপর না পড়ে, মানে সেটা আটকাবার জন্য তিনি করতেন কি, ওই যে হেঁসেল যেটা উমা সুন্দরীর জন্য তৈরি করে দেওয়া হয়েছিল, সেখানে তাকে নিজেকেই রান্না করতে হবে, তখন তো গ্যাস ছিল না, জ্বালানি কাঠেই করতে হবে। এবং সেই জ্বালানি কাঠ কিন্তু ভিজিয়ে রাখা হতো, যাতে সারাদিন ধরে ওই জ্বালানি কাঠে আগুন ধরানো নিয়েই সে ব্যস্ত থাকে, অন্য কোনো দিকে তার তাকাবার কোনো ফুরসত থাকতো না। এইটি ছিল উমা সুন্দরীর ব্যাপার। এবং এই যে রাজারা যে আগেকার দিনে ছিলেন, তাদের কিন্তু ধর্মপত্নী একজন, কিন্তু উপপত্নীও ছিল। এবং সেই উপপত্নীর কিন্তু বিবাহের সময় রাজার হাঁটুতে মালা দেওয়ার তার অধিকার ছিল, গলায় নয়, যেটা একমাত্র ধর্মপত্নীর ছিল। এবং উপপত্নীর যারা সন্তানাদি হবে, তারা কিন্তু এই রাজবাড়ির চৌহদ্দির মধ্যে তারা থাকবে না, ময়নাগড়ের বাইরে তাদের মহল ছিল। তারা এমনকি বাহুবলেন্দ্র রাজ পরিবারের যে উপাধি, সেগুলো তারা ব্যবহার করতে পারবে না। কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটেছিল, যে যে রাজার নাম আমি করেছি রাধাশ্যামানন্দ বাহুবলেন্দ্র, তার যিনি পিতা আনন্দানন্দ, তার উপপত্নী ছিল। এবং সেই উপপত্নী কিন্তু কোনো এক দুর্বল মুহূর্তে রাজার কাছ থেকে কথা আদায় করে নেয় যে তার ছেলেই রাজা হবে। মানে রাজার যে নিজের ধর্মপত্নী নিজের ছেলে, সে রাজা হবে না, যেমন আমরা রামায়ণের যে কাহিনীটা আমরা পেয়েছি। এখন ওই পুরীর যে রাজা, গজপতি রাজা, যারা এই কয়েকদিন বাদে রথ যে হবে, যে বংশ দড়ি টানে, যে গজপতি রাজা, তাদের সঙ্গে এখানকার রাজাদের কিন্তু একটা সম্পর্ক ছিল, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রিলেশন ছিল। তারা কিন্তু এখানকার রাজাদের জন্য ওই যে একটা রাজ্যাভিষেক, করোনেশন সেরিমানি, রাজ্যাভিষেক হবে, মানে রাজার অভিষেক হবে, সেই দিনটা তারা ঠিক করে দিয়েছিলেন পৌষ মাসের পূর্ণিমা তিথিতে। এখনো যেটা, এখন সেটা 1937 সাল থেকে ঠাকুরের হয়, কিন্তু আগে রাজাদেরই হতো। তো সেই দিনে উপপত্নীর ছেলে রাজপোশাক পরে, ওই যে আমরা দেখেছি দেউড়ি, মানে আমরা ঢুকতে যে দেউড়ি দেখেছি বড় বড়, সেই দেউড়ির ফটকগুলো কিন্তু বন্ধ করে দেন ওই রাজার এক মন্ত্রী। সে এত বিশ্বস্ত ছিল, সে দেখলো যে রাজবাড়ির যে মূল লাইন যেটা, সেটা মেন লাইন থেকে কল লাইনের দিকে চলে যাচ্ছে। কেন, তখন তো একটা জিনিস জানবেন, সেই মুহূর্তে, মানে ওই যে রাধা শ্যামানন্দ বাহুবলেন্দ্র,
তার পিতা কিন্তু তখন মৃত্যুশয্যায়, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। মা অলরেডি মারা গেছে, উনি তাহলে নাবালক এবং অনাথ, ওনার ভাই বোন কেউ নেই, কাকা জেঠা নেই, কেউ নেই। ফলে তার পিতা যদি তাকে ওই সময় রাজা না করে দিয়ে যেত, যে জন্য উদ্যোগটা নিয়েছিল রাজার এক মন্ত্রী, তিনি পুরো ফটক বন্ধ করে দেন যাতে সে উপপ্রধান ছেলে না ঢুকতে পারে। রাজার ছেলে রাধা শ্যামানন্দ তখন শ্যামসুন্দর মন্দিরে তীর ধনুক প্র্যাকটিস করছিলেন, তাকে ডেকে আনা হয় এবং আমরা একটু পরে রাজ দরবারে যাব। সেইখানে রাজা মৃত্যুশয্যায় শায়িত। নিয়ম হচ্ছে যে রাজা যখন মারা যাবেন তখন তার বুড়ো আঙুল, বাঁ হাতের বুড়ো আঙুল তরবারি দিয়ে একটু কেটে সেই রক্ত তার ছেলের মাথায় তিনি পরে দেবেন, বাজনা বেজে উঠবে, সবাই জানবে এবার নতুন রাজা হয়ে গেল। এইভাবে কিন্তু ওই উপপত্নীর ছেলেকে আটকে দেওয়া হয়েছিল এবং রাজার নিজের ছেলে রাধা শ্যামানন্দ তিনি কিন্তু রাজা হতে পেরেছিলেন। কিন্তু কয়েক এক বছরের মধ্যে রাজাও মারা গেলেন, আর তার যে বিশ্বস্ত মন্ত্রী, যার জন্য এখনো বাহুবলীন্দ্রদের যে মূল বংশটা এখনো টিকে, তারও কিন্তু রহস্যজনক মৃত্যু হয়। তার মানে বুঝে দেখুন, সেই মুহূর্তে সারা পৃথিবীতে বাহুবলীন্দ্র পদধারী ছিলেন একমাত্র রাধা শ্যামানন্দ, আর কিন্তু কেউ ছিল না। এবার আমরা রাজদরবারে গিয়ে ওই রাজা সম্পর্কে আরো দুটো কাহিনী বলবো। এই যে রাজবাড়ির যে এই যে অন্দরমহলের কাহিনী আপনাদের বলছি, এটা কিন্তু আগে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন এই বারান্দায় বসে বসে মেয়েদের মধ্যে মুখে মুখে লিখিত ছিল না। যিনি প্রথম লিপিবদ্ধ করেন তিনিও তার শাশুড়ির মুখ থেকে শুনেছেন, সেই শাশুড়ি তার আবার শাশুড়ির মুখ থেকে শুনেছেন। ফলে যিনি লিপিবদ্ধ করেন তার ছবি আমরা দেখতে পাচ্ছি উপরে, মঞ্জুশ্রী বাহুবলেন্দ্র, এবং ওর সম্পর্কে নিচে লেখাও আছে কাগজে। লোকেশ্বর শিব মন্দির যাওয়ার পথেই বাঁ দিকে পড়ে, বর্তমানে সেটি কেটে দেওয়া হয়েছে। কিন্তু সেই তেঁতুল গাছের একটি অশরীরী কাহিনী রয়েছে। সেই কাহিনীটি হচ্ছে এইরকম যে তখন ধরুন ৮০-র দশক, দেওয়ালি, দেওয়ালি সেদিন দীপাবলি রাত মানে অমাবস্যা। আর ওই লোকেশ্বর শিব মন্দিরে যে আমরা দেবী মূর্তি রয়েছে রঙ্কিনী দেবী, যাকে এখন ভদ্রকালী হিসেবেই, দুর্গা হিসেবে পূজা করা হয়, আর কালী হিসাবে ওই মূর্তিকে পূজা করা হয়। সেই কালী পুজোর দিন যখন ওই পুজো হচ্ছিল, সাধারণত রাতের পুজো হয়, তো গভীর রাতে, রাত 12টার পর, তখন সেই আরতি অ্যাটেন্ড করার জন্য ময়না রাজবাড়ির যিনি হেড, তিনি এই রাজবাড়ি থেকে একা ওই মন্দিরের দিকে যাচ্ছিলেন। যেতে যেতে ওই ঠিক তেঁতুল গাছের মানে সাইডে এসছেন, মানে প্যারালাল, ঠিক সেই সময় তিনি উপর থেকে মাত্র একবারই একটা শব্দ শুনেছিলেন, যেটা নিশুতি রাতে একটা পেতনির অট্টহাসি বললেও কম বলা হয়, একটা তীক্ষ্ণ আওয়াজ, যেটা আপনার উপর কারেন্ট বা বিদ্যুতের মতো খেলে যাবে, মানে আপনাকে ঠিক সেইখানে দাঁড় করিয়ে রাখবে, মানে চুম্বকের মতো, মানে একদম আকর্ষণ করে রাখবে। না পারবেন আপনি এগোতে, না পারবেন পিছুতে, মানে নজজো নতস্থ, মানে আপনি আবিষ্ট হয়ে যাবেন। আপনি সেই সময় ভয়ও পেতে পারেন, আবার আপনার কোনো অনুভূতি নাও থাকতে পারে, বা আপনি মূর্ছাও যেতে পারেন। কিন্তু সেই হেড কিন্তু সাহস সঞ্চয় করে আরও এগিয়ে গেলেন, ওই সে শব্দটা উপেক্ষা করে। গিয়ে যখন ওই যে সামনে যে মাঠটা রয়েছে লোকেশ্বর সিংহাসন, সেই মাঠের সামনে এসে যখন উনি দাঁড়ালেন, তখন দেখলেন অমাবস্যা রাত, মানে আকাশ অন্ধকার। দেখলেন মন্দিরের যে চূড়া তার পেছন দিকটা পুরো নীল, একটা নীলাভ আলোয় মানে ভরা, যেটা সাধারণত অমাবস্যা রাতে দেখা যায় না। তো এইটা উনি পরে আমাদের বলেছিলেন, সেই থেকে এটা প্রচলিত রয়েছে। কিন্তু এরপরে যে কাহিনীটা আপনাদের বলবো, এই ধরুন আজ থেকে 9-10 বছর আগে এই ময়নাগড়ে একজন নাগা সন্ন্যাসী এসেছিলেন, তবে তিনি এখন পোশাক পরেন। তিনি একটি আখড়ার আচার্য হরিদ্বারের, এবং তিনি পতঞ্জলি রামদেবের সঙ্গে একসঙ্গে সন্ন্যাস নিয়েছিলেন হরিদ্বারে। তখন তিনি উলঙ্গ থাকতেন, এখন উনি কাপড় পরেন, গেরুয়া পোশাক। তো তিনি একে ময়নাগড়ে এসেছিলেন এটি যজ্ঞ করবার জন্য। ওই ঠিক লোকেশ্বর শিব মন্দিরের সামনে যে মাঠ, সেখানে উনি যজ্ঞবেদী তৈরি করেছিলেন, সেই যজ্ঞ।
এবার উনি যখন তেঁতুল গাছটা দেখলেন, দেখে উনি বললেন যে এই গাছটা কেন কাটা হয়নি, এতদিন রেখে দেওয়া হয়েছে কেন? তখন ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে এতে খুব একটা খারাপ জিনিস, খারাপ একটা জিনিস, মানে অশরীরী, এটা খুব খারাপ অশরীরী রয়েছে, মানে ব্রহ্মদৈত্য টাইপের, খারাপ টাইপের, এ কিন্তু এখানে আছে। এবং আমার যে এই যে গেরুয়া পোশাকটা, এটা দেখে কিন্তু ও উত্তর দিকে জঙ্গলে সরে গেছে, এটাকে ইমিডিয়েট কাটতে হবে। অথচ এই যে আগের যে ঘটনাটা ওনাকে কিন্তু বলা হয়নি, কিন্তু উনি সেই ব্যাপারটা, কিন্তু তার যে, যেহেতু উনি নাগা সন্ন্যাসী, তার তো নিজস্ব কিছু ক্ষমতা থাকে, আগাম অনুমান থাকতে পারে। এবং সেই আগাম অনুমানের আর একটা নমুনা আমি পেয়েছিলাম, যখন উনি ওই দেউড়ি দিয়ে যখন উনি ঢুকছেন, তখন কিন্তু উনি আর একটা আশ্চর্য কথা বললেন, যেটা ওনাকে আগে বলা হয়নি। যেটা বললেন, আমার আগে এখানে যে নাগা সন্ন্যাসী এসেছিলেন। তার মানে দেখা যাচ্ছে বিড়াল যেমন বিড়ালের গন্ধ পায়, উনি ঠিক, এবং সেই উনি যে নাগা সন্ন্যাসীর কথা বললেন, যেটা ওনাকে আগে বলা হয়নি, সেই নাগা সন্ন্যাসীর কাহিনী আরো চমকপ্রদ। উনি এইরকম এক গরম দুপুরে, তার হাতে তার ইষ্ট দেবতা শালগ্রাম শিলা ছিল, উনি ময়নাতে এলেন। খরা, প্রায় তখন খরা বলা যায়। উনি তখন ভাবলেন আমার শালগ্রাম শিলাকে আমি স্নান করাবো কি করে? কিন্তু উনি তার কিছু অলৌকিক ক্ষমতার জেরে বৃষ্টি নামালেন এবং শালগ্রাম শিলা স্নান হলো। সেই কথাটা রাজার কানে গেল, ময়না রাজার কানে, এবং উনি তাকে সসম্মানে তার অতিথি করলেন। হ্যাঁ, শুধু তাই না, ওনাকে নিষ্কর জমি প্রদান করেছিলেন, যেখানে উনি দেবালয় বানিয়েছিলেন। মানে সেই জন্য ওটাকে মানে নাগা সন্ন্যাসী ঠাকুর বাড়ি বলা হয়। সে তার ধ্বংসাবশেষ এখনো আছে। তা উনি যখন বহু বছর বাদে, উনি যখন অন্য কোথাও চলে যাবেন, ওনার যে সমস্ত পূজিত শালগ্রাম শিলা, সেগুলো কিন্তু শ্যামসুন্দরজির মন্দিরে উনি রেখে গিয়েছিলেন, এবং এখনো সেগুলো আছে। কিন্তু যেটা বলার কথা, যে আমরা এখন মন্দিরে ব্রাহ্মণদের শালগ্রাম শিলা যখন স্নান করে, আমরা কি দেখি? মন্দিরের মধ্যে স্নান করাচ্ছেন, একটা পাত্রের উপর রেখে ঘটি দিয়ে জল ঢেলে ওইখানে ফুল চন্দন দিয়ে হলো। কিন্তু এই নাগা সন্ন্যাসী কিভাবে শালগ্রাম শিলাকে স্নান করাতেন? যখন তিনি উনি পুকুরে স্নান করতে যেতেন, তার হাতে শালগ্রাম শিলা থাকতো, এবং উনি কোমর জল অবধি নামলেন, নেমে যেমন লোকে ঢিল নিক্ষেপ করে, উনি শালগ্রাম শিলা এরকম নিক্ষেপ করলেন। এবার তারপর উনি ডুব দিয়ে পুরো স্নান করলেন, আহ্বান করলেন, শালগ্রাম শিলা তার হাতে চলে এলো। এই যে তার একটা অলৌকিক ক্ষমতা, তার সেই সমস্ত পূজিত শালগ্রাম শিলা এখনো কিন্তু ময়না রাজবাড়ির যে শ্যামসুন্দর মন্দির, সেখানে কিন্তু এখনো গচ্ছিত রয়েছে, এবং এখনো তারা পূজিত। আজকে এসছিলাম ময়নাগড় রাজবাড়িতে। সেখানে এসে বিভিন্ন ইতিহাস আমরা জানতে পারলাম এবং আপনাদেরকেও আমরা জানাতে পারলাম। আপনারা অতি সত্বর চলে আসুন ময়নাগড় রাজবাড়িতে এবং ঘুরে যান, তার সঙ্গে এই ইতিহাসগুলো, এই স্থপতিগুলো আপনারা স্বচক্ষে দেখে যান। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।